আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 63 এবং 64 নম্বর পর্ব। 1991 সালের মাঝামাঝি সময় থেকে 1995 সালের মাঝামাঝি সময়ে ERCPH স্টেশন রোড, টঙ্গী গাজপুর কেন্দ্রের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র BPLC স্থাপিত হয়। কৃত্রিম হাত পা স্ক্র্যাচ ব্রেস স্টিক তৈরি করে স্বল্প মূল্যে বিনামূল্যে প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে সার্ভিস ও মেরামত সুবিধা দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সম্পর্কে পর্যালোচনা করেছে অঙ্গন। একদম গোড়া থেকেই ধারণা দিয়েছে সে। শুরু থেকে প্রণয় যে ডক্টরের চিকিৎসাধীন রয়েছে তার সহায়তায় বিভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যত টাকাই লাগুক প্রণয়কে সে দু পায়ে দাঁড় করাবে। আম্মা নতুনভাবে ভাতিজি সুখের কাছে পঙ্গু প্রণয় নয়, সম্পূর্ণ সুস্থ প্রণয়কেই হাজির করবে। তাই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলো। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। একজন প্রাক্তন চিকিৎসক হিসেবে এ বিষয়ে অন্যদের তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন মানুষ প্রণয়। তার ছোট ভাই তাকে সুস্থ করার জন্য দুপায়ে দাঁড় করানোর জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে মুহূর্তে যেন ভুলেই গেছে সে কত গুণবান একজন ডক্টর ছিল। কৃত্রিম পায়ের ব্যাপারে প্রণয় বড় উদাসীন। অনেক বুঝিয়েও তাকে রাজি করাতে পারল না অঙ্গন। বেশি জোরাজোরি করাতে প্রণয় বিরক্তি প্রকাশ করলো। বললো, এত বাহানা না করে সরাসরি বলেই ফেল আমি অসুস্থ, একজন শারীরিক প্রতিবন্ধী আমি। বড় ভাইকে প্রতিবন্ধী হিসেবে দেখতে তো সম্মানে লাগছে। কণ্ঠে ক্রোধ, বিরক্তি, ক্রোধের চেয়ে অভিমানটাই যেন বেশি ছিল। বুঝতে কষ্ট হলো না অঙ্গনের। মুহূর্তেই মাথা নুয়ে ফেললো অপরাধী শুলে বলল, আম্মা নতুনভাবে তোমার এই অবস্থা সহ্য করতে পারবে না ভাই। আমি তোমাকে একদম সুস্থ করে ওদের সামনে নিয়ে যেতে চাই। নতুনভাবের জন্য হলেও তুমি রাজি হও প্লিজ। চোয়াল জোড়া শক্ত করে প্রণয় জবাব দিল, আমি আমার জন্মদাত্রী প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী কলিজার টুকরো সন্তানের সামনে কোনো কৃত্রিম অঙ্গের সাহায্যে দাঁড়াতে চাই না। থামলো প্রণয়। কিঞ্চিত সময় নিয়ে পুনরায় বলল, আমার দুটো পা নেই, এতে আফসোস নেই। আমি আজও মাথা উঁচু করে বসে থাকতে পারি। দাঁড়িয়ে আছি না বসে আছি সেটা বড় কথা নয়, মাথা উঁচু করে বেঁচে আছি এটাই বড় কথা। শত্রুপক্ষকে জানি না, তবু জানি তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি, পারবেও না। কারণ আমি আমার ভালোবাসার জন্য লড়াই করছি। ভালোবাসার লড়াইয়ে বিপক্ষ দলরা কখনো জিততে পারে না। মাথা তুলল অঙ্গন। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে। তার মুগ্ধতায় ভরা দৃষ্টিজোড়া দেখতে পেয়ে ম্লান হাসল প্রণয়। বলল, আমি মরে যাইনি ভাই। সৃষ্টিকর্তা আমাকে যে হালে রেখেছেন এতে আমি সন্তুষ্ট। আমি কোনো কৃত্রিমতা নিয়ে ওর কাছে ফিরতে চাই না, বরং সৃষ্টিকর্তা আমায় যেটুকু দান করেছেন সেটুকু নিয়ে বীরের মতো মাথা উঁচু করে যেতে চাই। পেছনে শত্রু যেই থাকুক সে আমার মাথা নোয়াতে পারেনি। আমি প্রণয় চৌধুরী যতক্ষণ ধীরে প্রাণ আছে, যতকালে পৃথিবীতে থাকবো, ঠিক ততকাল মাথা উঁচু করে বীরের মতো বাঁচবো। প্রণয় এবং রমেশের বিশেষ বন্ধু জুবায়ের, তার বড় ভাই SP মাজরুল হক। জুবাইরের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে রমেশ এবং অঙ্গন। SI সারিম প্রণয়ের বিরুদ্ধে করা মামলাটির দায়িত্বে ছিল। তাকে কন্ট্রোল করছিল OC কাশেম মির্জা, যিনি রোমানার বাবা মাজহারুলের বিশেষ বন্ধু। ক্ষমতা এবং অর্থ এই দুটোর প্রয়োজনীয়তা এবার হারে হারে টের পাচ্ছে অঙ্গন। আজ এ দুটো আছে বলেই কৌশল খাটিয়ে টাকা ছাড়িয়ে SPকে হাত করে নিল সে। দুদিনের মধ্যে কাশেম মির্জার থেকে প্রণয়ের বিরুদ্ধে করা মামলার সম্পূর্ণ দায়িত্ব নিল SP মঞ্জুরুল হক। তৃতীয় দিন রঙ্গনের বিষয়টা পুরোপুরি ক্লোজ করে দিল। আদালতে এটাই প্রমাণিত হলো অতিরিক্ত মাদক সেবনের ফলে স্ট্রোক করে মৃত্যু ঘটেছে তার। বাকি রইল পলাশ হত্যা। এ নিয়েও বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা হলো। এবার যথাযথ সাক্ষীর প্রয়োজন। এ পর্যন্ত সবটাই গোপন রইল। কাশেম মির্জারও মুখ বন্ধ করা হলো। প্রণয় জীবিত, সে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এ খবর গোপন রইল। আদালতে পেশ করা হলো। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে প্রণয় চৌধুরী। ভয়াবহ এবং সন্দেহজনক অ্যাক্সিডেন্টে দুটো পা হারিয়েছে পঙ্গু। পালিয়ে যাওয়ার ক্ষমতাও তার আজ নেই। তাই প্রশাসনকে নিশ্চিত থাকার অনুরোধ করা হয়েছে। তবে মামলা চলবে। নির্দিষ্ট সময়ে প্রণয় পক্ষের উকিল আদালতে উপস্থিত থাকবে। সব কিছু গোপন করার চেষ্টা করলেও কিছুই গোপন থাকলো না। পাঁচফোড়ন গৃহের গুটি কয়েক মানুষদের কানে ঠিক পৌঁছে গেল। সমস্তটাই জেনে গেল পল্লব, শবনম, অরুণা। শুধু প্রেরণা, মুনতাহা, শাহিনুরা সকল ভৃত্যরা কিছুই জানতে পারল না। ওদিকে মাজহারুল ইসলাম মুনতাহার সঙ্গে যোগাযোগ করে সবটাই জানিয়ে দিল। রঙ্গনের কেস ক্লোজ। প্রণয় জীবিত সমস্যা জেনে হিংস্র হয়ে উঠল তারা। মাজহারুল বারবার মুনতাহাকে স্মরণ করিয়ে দিল কোনো মতে কোনো পরিস্থিতিতে যেন সে পিছিয়ে না যায়। এখনও পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়নি।
মাঝহারুলের সঙ্গে কথা বলা শেষ করে বদ্ধ উন্মাদের মতো বাইজি গৃহে ছুটে গেল মুনতাহা। শাহিনুর তখন সুখকে ঘুম পাড়িয়ে কাপড় ভাঁজ করছিল। হঠাৎ মুনতাহা দ্বারে করাঘাত করলো। শাহিনুর জিজ্ঞেস করলো, বড় ভাবি? আমি। চমকে উঠল শাহিনুর। কয়েক পল নীরব থেকে বলল, অপেক্ষা করুন। 1 মিনিট পর দরজা খুলল সে। মুনতাহা ভেতরে প্রবেশ করতে করতে দাঁত কিরমির করে বলল, এত সময় লাগে? শাহিনুর চাপা নিঃশ্বাস ত্যাগ করলো, কিছুই বলল না। মুনতাহা পালঙ্কে গিয়ে বসে পা দুলাতে শুরু করলো। চোখ মুখ বেশ বিধ্বস্ত লাগছে। এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিজের কাজে মন দিল শাহিনুর। মুনতাহা কড়া গলায় জিজ্ঞেস করলো, কেন এসেছি জানতে চাইছো না কেন? কাপড় ভাঁজ করে বিশাল পালঙ্কের একপাশে রেখে ম্লান হাসলো শাহিনুর। মুনতাহার শরীর জ্বলে উঠল। গর্জে উঠে বলল, খুব সুখ তাই না? এ পর্যায়ে শাহিনুরের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। প্রণয়ের চিঠি পাওয়ার পর থেকে অনেকটাই নিশ্চিন্তিত রয়েছে সে। বুকের ভিতরে এখন আর যন্ত্রণা হয় না, তবে অভিমান জমে আছে। তার যে মিথ্যুক স্বামী, এই যাবো এই আসবো বলে মাসের পর মাস কাটিয়ে দিল, তবুও এলো না। কবে আসবে তাও জানে না, তবে না ফেরার সংশয় দূর হয়েছে। মেয়ে সুখকে নিয়ে ভালোই আছে সে। যার মেয়ের নাম সুখ, তার আবার দুঃখ কিসের? তাই তো খুব সুখী। মুনতাহা চোখ মুখ কুঁচকে ধমকের সুরে বলল, এই মেয়ে, এই ভূতে পেয়েছে নাকি? একটু চমকালো শাহিনুর। দূরত্ব বজায় রেখে পাশেই বসলো। মুচকি হেসে কিছু নিচু কণ্ঠে জবাব দিল, সুখে পেয়েছে। পরক্ষণে একটা কথা ভেবে চুপ হয়ে গেল। এই মুহূর্তে মুনতাহাকে স্বাভাবিক লাগছে না। অঙ্গনের ধারণা যদি ঠিক হয় তাহলে মেয়ে স্বাভাবিক নয়, এর বড় ধরনের সমস্যা আছে। কি যেন নাম বলল? হ্যাঁ, মনে পড়েছে, সাইকো। এর অর্থ হচ্ছে যার কোনো মন নেই, মাথায় ঘিলুটিলু নেই। ঠোঁট টিপে হাসি আটকালো শাহিনুর। সত্যি তার মেজো জায়ের মাথায় ঘিলু নেই। থাকলে কি আর পলাশ নামক নিকৃষ্ট প্রাণীটির প্রেমে পড়ে? অঙ্গনেও বলেছি, মেজো ভাবিকে সহজ ভাষায় পাগলও বলা চলে। এসব শুনে শাহিনুরের ধারণা হলো পলাশও হয়তো সাইকো ছিল। সত্যি উপরওয়ালা দুটোকে মিলিয়েও ছিল বটে। আমি এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। কথা শুনে বিস্মিত হলো শাহিনুর। মুনতাহা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, খুব বেশি সুখে আছো তাই না? তোমার সুখ আমার সহ্য হচ্ছে না, তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সুখ কেড়ে নিয়ে যাব। ভ্রু কুঁচকে গেল শাহিনুরের। কি আবল তাবল বকছে, রাগও হয় হাসিও পায়। যা ইচ্ছে বলুক, সে কিছুই বলবে না, শুধু শুনবে। ষড়যন্ত্র বোঝো? ষড়যন্ত্র নিশ্চয়ই বোঝো না, আমি বুঝিয়ে দিচ্ছি। ফুপা দেশে আসার পর তোমাদের খোঁজ করার জন্য দ্বিগুণ লোক লাগানো হলো। এর মধ্যে শুধু আইনের লোক ছিল না, বেআইনের লোক ছিল। তার আগে বলে নেই ফুপা কেন লোক লাগালো? কারণ আমার মতোই ফুপা তোমাদের সর্বনাশ চায়। কেন জানো? কারণ তার মেয়ের সব কিছু কেড়ে নিয়েছো তুমি, তার ঘর, তার সংসার, এমনকি তার বরটাও। এই তোমার সমস্যা কি বলো তো? সবার বর কেড়ে নাও কেন তুমি? কয়েক পর সময় নিয়ে আবারও বলতে শুরু করলো, রোমানা আপুর মৃত্যুর কোনো কারণ ছিল না এক তুমি ছাড়া। রূপ ছাড়া কোনো দিকেই তো যোগ্য ছিল না তুমি। এই রূপ দিয়ে কত পুরুষের মাথা ঘুরিয়েছ, কত মেয়ের সর্বনাশ করেছো। তোমার লজ্জা থাকলে নিজের গায়ে নিজেই আগুন দিতে। আমি যদি সুযোগ পাই তোমার শরীরে অ্যাসিড ছুঁড়ে দেব। আটকে উঠল শাহিনুর। বিস্মিত চোখে তাকিয়ে রইল মুনতাহার পানে। মুনতাহা দম নিল না, বলতেই লাগলো, কেন দেব জানো? বিবাহিত পুরুষদের মাথা খায় তোমার এই রূপ। বাগদত্তা হয়েও প্রণয় ভাইয়ের মতো সচ্চরিত্রবান মানুষ তোমার রূপের কাছে হেরে গেল। নিশ্চয়ই রোমানা আপাকে তোমার জন্যই প্রত্যাখ্যান করেছিল, তাই তো আপা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল শাহিনুর। চিত্ত চঞ্চল হয়ে উঠেছে তার, বুকের ভিতর ধরাস ধরাস শব্দ হচ্ছে। মুনতাহার কথাগুলো এবার শুধু কর্ণে নয়, বক্ষেও আঘাত করেছে। একমাত্র মেয়ের মৃত্যু সহ্য করতে পারেনি ফুপা, তাই সে তককে তককে ছিল। যেদিন আমার স্বামী খুন হয়, রঙ্গন খুন হয়, ঠিক সেদিনই সে সিদ্ধান্ত নেয় এবার প্রতিশোধ নেবে। এটাই সঠিক সুযোগ। আর সেদিন থেকেই দেশে আসার জন্য মরিহা হয়ে ওঠে। তিনি দেশে ফেরার পর থেকেই তোমাদের কালো দিন শুরু হয়ে যায়। সহসা বিশ্রীভঙ্গিতে হেসে উঠল মুনতাহা। কেঁপে উঠল শাহিনুর। তার দৃষ্টিজোড়া রক্তিমাভায় ছেয়ে আছে, তবু এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল না। সে দৃষ্টিতে নজর পড়তে পৈশাচিক আনন্দ পেল মুনতাহা। বেশ আয়স করে বলতে লাগলো, সেদিন এসআই সালেমের বাড়ি থেকে তোমরা পালিয়ে যাওয়ার পরপরই আমরা বুঝিয়েছিলাম প্রণয় ভাইয়ের মতো চতুর লোক কীভাবে ধরা সম্ভব নয়। চতুর লোকের সঙ্গে চতুরতাই প্রয়োজন। তাই শহরের সন্ত্রাসদের হাত করল ফুপা। সালিমের বাড়ির আশেপাশে যে কয়টা অঞ্চল ছিল সমস্ত জায়গায় লোক লাগানো হলো। তোমাদের সঠিক বাসস্থান খুঁজে পায়নি কেউ। ফেলে হয়তো আজ তুমিও এখানে থাকতে না। কোনোভাবেই তোমাদের ধরা সম্ভব হচ্ছিল না। তারপর একদিন হুট করেই শুনতে পেলাম কয়েকজনের নজরে পড়েছিল প্রণয়। রাত ছিল বলে ফাঁকি দিয়ে ঝোপের আড়ালে মিলিয়ে গেছে।
কি সাংঘাতিক মানুষ তোমার বরটা, কাপড় ছেড়ে পালিয়ে গেল, শুধু একটা শার্ট নিয়ে ওরা ফিরল। সহসা শাহিনুরের মনে পড়ল যেদিন প্রণয় খালি গায়ে ঘরে ফিরেছিল, তার মানে সেদিন শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে ফিরেছিল ডাক্তার সাহেব। এরপর কি হয়েছিল? প্রবল উত্তেজনা ঘিরে ধরল তাকে, হৃদস্পন্দন থমকে রইল, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হলো, মস্তিষ্ক অসার, শরীর ঘামছে। দু চোখের পাতায় ভেসে উঠল নিষ্ঠুর এক নারীকে, কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করলো এক নিষ্ঠুর নারীর ষড়যন্ত্রের বাজনা। আমাদের ক্ষিপ্ত করে তুলেছিল সেই রাতেই। আমিও অসহ্য হয়ে উঠেছিলাম সে রাতের ঘটনা পুলিশের কাছ থেকে গোপন করলো ফুপা, কারণ আমি পরিকল্পনা পরিবর্তন করে দিয়েছিলাম। কি করেছিলাম জানো? বলেছিলাম এর পরের বার যখনই প্রণয় ভাই নাম বাইজি কন্যা শাহিনুরের টকবকে স্বামীকে নজরে পড়বে, সোজা তুলে নিয়ে আসবো, উপহার দেব মৃত্যুকে। তারপর বেশ অনেকগুলো দিন তোমার জামাইকে দেখা যায়নি। সে যখন দেখা গেল তখন মাঝরাত। আমাদের লোক আগে থেকে প্রস্তুত ছিল, তাই নিমেষে হাত মুখ পা বেঁধে তুলে আনতে একটু অসুবিধা হয়নি। ওকে তুলে আনার পর কী করেছিলাম জানো? শাহিনুরের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো, চোখ মুখের রং পরিবর্তন করতে শুরু করলো। সম্পূর্ণ বিধ্বস্ত শাহিনুরকে দেখে চোখ ভরে দেখলো মুনতাহা। চট করে দাঁড়িয়ে পড়লো সে, চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম। দু হাতে দুগান চেপে ধরে আর্তনাদ করে উঠল শাহিনুর। উচ্চ শব্দে হাসতে হাসতে কক্ষ থেকে বেরিয়ে গেল মুনতাহা, লুকিয়ে গেল প্রণয়ের বেঁচে থাকার সংবাদটুকু। দু হাতে কান চেপে ধরে থরথর করে কাঁপছিল শাহিনুর। হঠাৎ মেয়ে প্রীতির কান্নার শব্দে সম্মিত ফিরে পেল সে। বিধ্বস্ত মস্তিষ্কে আচমকায় স্মরণ হলো সেদিনের পাওয়া চিঠিটার শেষ লাইন দুটো, ইতি তোমায় প্রিয় সুখে রাখবো। নিমেষে ফোঁস করে নিঃশ্বাস ফেললো, বার কয়েক ঢোক গিলে শুকিয়ে কাট হয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল। রুদ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, ডাক্তার সাহেব একদম ঠিক আছে, কিছু হয়নি তার। আমার সুখের আব্বু একদম ঠিক আছে, ভালো আছে সে। বুকটা হু হু করে উঠল, মুখে এসব বললেও অবচেতন মন ফিসফিসিয়ে বলল, একদম ভালো নেই, একটু ভালো নেই। প্রীতি কাঁদছে তবুও তার দিকে তাকালো না সে। পুনরায় ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল। সে অবস্থাতেই আঁচলের নিচ থেকে একটি বাটন মোবাইল ফোন বের করলো। দুহাত থরথর করে কাঁপছে তার, এক হাতে মুখশ্রীতে লেপ্টে থাকা শেষ জল সন্তপর্ণে মুছে নিল। স্মরণ করলো মুনতাহাকে কক্ষের বাইরে 1 মিনিট দাঁড় করিয়ে সে ঠিক কী করেছিল। সেদিন হুট করে অঙ্গন বাইজি গৃহে এলো, একটা ছোট বাটন ফোন দিয়ে তাকে তার ব্যবহার শিখিয়ে দিল। এই মোবাইলের নাম সিম্ফনি মোবাইল। এটা দিয়ে দূরে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করা যায়, ক্যামেরা থাকায় ছবিও তোলা যায়। সুখ যখন কাঁদবে বা হাসবে তখন কীভাবে ভিডিও করবে তাও শিখিয়ে দিয়েছে অঙ্গন। শিখে নিয়ে কয়েকটা ভিডিও করেছে ও। উদ্দেশ্য ডাক্তার সাহেব যখন ফিরবে তাকে এসব দেখানো। এই ছোট মোবাইলে ছোট স্ক্রিনে ছোট সুখকে দেখতে পেয়ে ভারী আশ্চর্য হয়েছিল সে। তার সে আশ্চর্য জেনে তো মুখের দিকে তাকিয়ে অঙ্গন বলেছিল, ভাবি এটা আপনাকে দেওয়ার পেছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে। বোকা চোখে তাকিয়ে শাহিনুর প্রশ্ন করেছিল, আরও উদ্দেশ্য? হ্যাঁ, আমার খুব গভীর একটি সন্দেহ হচ্ছে। যেদিন মেঝোভাবে আপনাদের সঙ্গে ঠিক কী ধরনের আচরণ করেছিল জানি না, আপনি যতটুকু বলেছেন তা বিশ্বাস করি বলেই কিছু প্রমাণ জোগাড়ের উদ্দেশ্যে এটি আপনাকে দিলাম। এটা দিয়ে কিভাবে প্রমাণ হবে? যেভাবে সুখের স্মৃতি এখানে ধারণ করবেন ঠিক সেভাবে সুযোগ পেলে কারো মুখোশের আড়ালের চেহারাটাও ধারণ করবেন। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল শাহিনুর। অঙ্গন তাকে সবটা বুঝিয়ে দিয়ে তার বিস্মিতা কাটিয়ে দিয়েছিল। আজ যখন দ্বারে করাঘাতের পর শুনতে পেল মুনতাহা এসেছে, তখন 1 মিনিট সময় নিয়ে চটজলদি ছোট সিম্ফনি ফোনটি বের করেছে। তাড়াহুড়ো, উত্তেজনা সব মিলিয়ে সব কিছু ভুলে যাচ্ছিল। নিজেকে যথাসম্ভব ঠিক রেখে সেদিনের শিখিয়ে দেওয়া বিষয়গুলো মনে করে 1 2 লেখা সংখ্যার বাটনগুলোর 2 এর উপরে বড় একটি বাটন ছিল, সেখানে ক্লিক করলো। তারপর কয়েকটি অ্যাপের চিত্র ভেসে উঠল। সেগুলোর মধ্যে মাল্টিমিডিয়াতে একটি গোলাকার বৃত্ত ঘুরপাক খাচ্ছিল। তাড়াহুড়ো করে বড় বাটনের বাঁ সাইডে চাপ দিল। মাল্টিমিডিয়া থেকে গোল বৃত্তটি চলে গেল ক্যামেরা অ্যাপে। দ্রুত বড় বাটনের মাঝ বরাবর চাপ দিতেই ক্যামেরা চালু হলো। অঙ্গনের শেখানো অনুযায়ী বাম বাটনের উপরের বাটনে চাপ দিল। ওখানে লেখা উঠল, সুইচ টু ভিডিও রেকর্ডার। ভুলবশত অডিও না করে ভিডিওতে ক্লিক করলো সে। যদিও ভিডিও দেখা যাচ্ছিল না, তবুও স্পষ্ট কথাগুলো ধারণ হচ্ছিল রেকর্ডার চালু থাকায়। 29 মিনিট ধরে চলছিল রেকর্ডটি। শাহিনুর তড়িৎ বেগে ডান পাশের উপরে বাটনে বুড়ো আঙ্গুলের পেট দিয়ে চাপ দিল। অতঃপর রেকর্ডটি স্টপ এবং সেভ দুটোই হয়ে গেল। প্রণয়ের জীবনের সঙ্গে খুন শব্দটি জড়িয়েছে। খুন শব্দটির সাথে শুধু অশ্রুজল, শূন্যতা ও হাহাকার জড়িয়ে থাকে না।
খুনের মাঝেও পার্থক্য রয়েছে। সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সব অপরাধমূলক নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। দণ্ডবিধি 1860-এর 300 ধারা বিশ্লেষণ করলে খুনের ক্ষেত্রে কয়েকটি উপাদান পাওয়া যায়। উপাদানগুলোর সমন্বয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তা অপরাধমূলক নরহত্যা নয়, বরং খুন হিসেবে গণ্য করা হয়। সেই রাতে একজন গর্ভবতী নারীকে অর্থাৎ শাইনুরকে ধ্বংস করার চেষ্টা করে পলাশ চৌধুরী। স্ত্রীকে রক্ষা এবং নিজ আত্মরক্ষা করতে গিয়ে প্রণয় চৌধুরীর হাতে দুর্ভাগ্যবশত খুন হয় অপরাধী পলাশ চৌধুরী, যা সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে ঘটেছে, যেটাকে একটু অপরাধমূলক নরহত্যা বলা যায়। প্রণয়ের বিরুদ্ধে করা শেষ মামলাটি একেবারে দুর্বল করার জন্য শক্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, কিন্তু মামলার শেষ প্রান্তে এসে হঠাৎ কঠিন এক সত্যের মুখোমুখি হলো অঙ্গন। সে সত্যিটা প্রমাণসহ প্রণয়কে জানালো। সবটা নিজ কানে শুনে হতভম্ব হয়ে গেল প্রণয়। তার মানে গোপন শত্রু রোমানার বাবা, তাদের খালুজান। কে নিষ্ঠুর মানুষ নাকি ভাগ্য! চোখ বন্ধ করে বার কয়েক ঘন নিঃশ্বাস ফেলল প্রণয়। মাত্রই অঙ্গন তাকে পুরো রেকর্ডটি শুনিয়েছে। মাঝারুল বা মুন্ত্রাহা কাউকে সে পর মনে করে না, আবার আপনও ঠিক ভেবে উঠতে পারে না। পৃথিবীতে বসবাস করা প্রতিটি মানুষের জীবনই বোধহয় এমন কিছু মানুষ থাকে যাদেরকে পর মনে হয় না, আবার আপন ভাবতেও ভীষণ দ্বিধা অনুভব হয়। দীর্ঘ সময় পর চোখ খুলল প্রণয়। শীতল দৃষ্টিতে অঙ্গনের দিকে তাকিয়ে বলল, মন যদি সত্যি শাইনের ক্ষতি করে দেয়? চিন্তান্বিত হয়ে অঙ্গন বলল, তুমি কি অ্যাসিড ছোড়ার কথাটা ভয় পাচ্ছ? চিন্তা করো না, ও বদ্ধ উন্মাদ হয়ে গেছে, মুখে যা আসে তাই বলে। স্বাভাবিক থাকলে নতুন ভাবের কাছে গিয়ে এভাবে ওসব কখনো বলতো না। আমি কন্ট্রোললেস হয়ে পড়ছি অঙ্গন, আর সময় নিতে পারছি না। ওদের কাছে ফিরতে হবে আমায়। এসবের পেছনে খালুজান রয়েছে ভাই, আমি খালুজানের সাথে দেখা করব শীঘ্রই, আর বেশি দিন তোমাদের কষ্টে রাখবো না। সহসা শান্ত হয়ে গেল প্রণয়। চোখ মুখে অদ্ভুত এক স্থিরতা এসে ভর করলো। শান্ত কণ্ঠে বলল, খালুজানের সাথে দেখা করতে গেলে বিশেষ একটি জিনিস নিয়ে যাবি। সুকুচকে অঙ্গন বলল, কি জিনিসটা? আমার কাছে আছে বোধহয়, নয়তো আমার সেই সুটকেসেই রয়েছে। ওটা গিয়ে খালুজানকে বলিস। তার প্রতি আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, শুধু নিজের প্রতি নিজেরই আফসোস। আমি আর সন্তানকে এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি আমি একজন বাবা। অঙ্গন নিশ্চুপ বসেছিল। প্রণয় ওর দিকে তাকে পুনরায় বলল, যে সত্যি আমরা ছাড়া কেউ জানে না, সেই সত্যিটা খালুজানকে জানানো উচিত। জন্মদাতা হিসেবে তার অধিকার রয়েছে। অদৃষ্ট লিপি কেউ খণ্ডাতে পারে না। বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও নিজের ভবিতব্যকে বদলাতে পারেনি জমিদার অলিউর চৌধুরী। ভালোবাসার লোভে জর্জরিত প্রাণ ছিল তার। কাঙ্ক্ষিত মানুষটি ভালোবাসেনি তাকে শেষ পর্যন্ত। কাঙ্ক্ষিত মানুষটির হাতেই তার মৃত্যু হলো। তবুও কত তৃপ্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে। যে মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ভাগ্য হয়নি, সে মানুষটাকে মৃত্যুসঙ্গী হিসেবে পেয়ে যেন তার জীবনের সর্বোচ্চ সার্থকতা নেমে এসেছিল। অলিউর এবং শারমিনের মৃত্যু, ওদের দুটো প্রাণ হারিয়ে যাওয়ার পর শাইনুরের জীবনে নেমেছিল ঘোর অমাবস্যা। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রণয়ের নিঃস্বার্থ ভালোবাসায় সে অমাবস্যা কেটে গেল। জীবনের উত্থান পতনে আচমকাই বড় হয়ে গেল মেয়েটা। কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে চারপাশের অশুভ ছায়াকে পরাজিত করলো। চিনতে পারলো এক শুদ্ধ পুরুষকে। তাকে ভালোবাসার বিনিময়ে যে পুরুষটা অনায়াসে নিজের সর্বস্ব ত্যাগ করে দিল। বিতৃষ্ণায় ভরা জীবনটার সমাপ্তি দিতে গিয়ে নতুন করে জীবনের সূচনা করলো। সেই পুরুষটাকে অকস্মাৎ খুব আপন মনে হলো। আকস্মাৎ এক শুদ্ধ পুরুষকে ভালোবাসতে ইচ্ছে করলো। যে ভালোবাসায় অনায়াসে কোনো পুরুষের কাছে নিজের জীবন সঁপে দেওয়া যায়, যে ভালোবাসায় আক্রান্ত হলো সে। অন্ধের মতো যে পুরুষটির কাছে দীর্ঘ সময় শুধু দেহ সঁপেছিল, তার হৃদয়ের প্রেম ভালোবাসার ভয়াবহতাও অনুভব করতে পারলো। সেই অনুভূতিতে আবিষ্ট হয়ে নতুন পথে পা বাড়িয়েছিল। চারিদিকে অথই জল, মাঝখানে একটু পর্বত আঁকড়ে বেঁচেছিল দুজনে। ছোট্ট একটা সংসার পেতে ছিল কত প্রেম, কত সুখ, সেসব কি ভোলা যায়? না, যায় না। গোটা জীবনের দুঃখগুলো স্মরণ হলে বুক ছিঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর যখন মনে পড়ে সেই ভয়ানক বিভৎস বাক্যটুকু, নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম, বুক ফেটে আর্তনাদ বেরোতে চায়। পৃথিবীর প্রতি সমস্ত মায়া ত্যাগ করে নিজের বুকের মধ্যখানে তলোয়ার ঢুকিয়ে দিতে ইচ্ছে করে। বাঁচতে ইচ্ছে করে না, নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আত্মায় হাহাকার করে। মানুষটা কেমন আছেন তিনি? আমাকে কি মনে পড়ে না? কিভাবে আছেন আমাকে ছাড়া? সুখ এখনো সত্যি বুবু ডাকে, না জানি কবে বাবা বলে ফেলে, সেইভাবে বড় আতঙ্কে থাকে সে।
আকাশ পানে উদাস চেয়ে কত কল্পনা জল্পনা, কি অসহ্য অপেক্ষা। সহসা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে নিল শাহিনুর। কেটে গেল উদাসীনতা। দেখতে পেল দুজন অপরিচিত নারী লোককে নিয়ে জিবা আসছে বাইজি গৃহের দিকে। গৃহের প্রধান দরজায় এসে উঁচু কণ্ঠে ডাকতে শুরু করলো সে। কই গো শাহিনুর, নিচে আসো, দেখে যাও কাদের নিয়ে এসেছি। শাহিনুর আগের শবনম বের হলো। শাহিনুর তার পেছন পেছন মৃদু পায়ে এগোতে লাগলো। দরজার কাছে এসে হঠাৎ হেসে ফেলল শবনম। পায়ের গতি বাড়িয়ে দিয়ে অপরিচিত নারীদের একজনের কাছে গিয়ে থুতনিতে 4 আঙ্গুলের পেট ছুঁয়ে বলল, ওমা বষ্টমী যে, তাই এতদিন পর মনে পড়লো? বষ্টমীদি মুগ্ধ করা এক হাসি দিল, বলল, কতদিন পর বড় গিন্নির দেখা। এসেছি তোমার খবর নিতে, তোমার সতীন ধরে বেঁধে এখানে নিয়ে এলো। আজকাল শরীরটা ভালো যায় না গো। বলতে বলতেই সিঁড়িতে বসে পড়ল 2 বৈরাগী মহিলা। মাঝে মাঝে এরা 5 ফোড়ন গৃহে আসে। যেবা গান শুনতে ভীষণ ভালোবাসে। 5 ফোড়ন গৃহে যেবা আসার পরেই বৈরাগীদের সঙ্গে শবনমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সুখ দুঃখের আলাপ শেষে গান শুনিয়ে চাল নিয়ে বিদায় হয় এরা। শবনম যেবা দুজনই তাদের দুপাশে বসলো। যেবা শাহিনুরের এক হাত টেনে তার পাশে বসালো। বলল, তোমাকে বষ্টমীদির গান শোনাতে গিয়ে এলাম। বষ্টমীদির গান শুনলে প্রাণ একদম শীতল হয়ে যায়। বসো বষ্টমীদি, আমাদের নতুন বউকে একটা গান শোনাও দেখি। শাহিনুর নিঃশব্দে বসলো। বৈরাগী নারীদ্বয়ের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। তাদের মুখ দুটো কি অদ্ভুত স্নিগ্ধতা, চোখ যেন শীতল হয়ে উঠল। শবনম বৈরাগীদের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়ির নতুন বউ, আমার সেজো দেওরের বউ। শাহিনুরকে উদ্দেশ্য করে বলল, নূর, এনারা হচ্ছেন বৈরাগী। সংসার ধর্ম ত্যাগ করে গান গেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এরা। শাহিনুর অবুঝ চোখে তাকিয়ে রইল। বৈরাগীদের একজনের হাতে একতারা, আর একজনের কাঁধে মাঝারি আকৃতির থলে। দুজনের গায়ে কমলা রঙের শাড়ি। তাদের শাড়ি পরার ভঙ্গিটাও ভীষণ পছন্দ হলো তার। একতারা হাতে বৈরাগী বলল, আহা রূপ যেন খইয়ে পড়ছে। আহা অমন সুন্দর চোখ দুটিতে কিসের অত আকুলতা গো। শাহিনুর মাথা নিচু করে ফেলল। যেবা গড় গড় করে শাহিনুরের জীবনের দুঃখগুলো বলতে লাগলো। শেষে হাঁপিয়ে গিয়ে বলল, বষ্টমীদি, তুমি গান গিয়ে নূরের মন ভালো করে দাও তো। যাওয়ার সময় আশীর্বাদও করে যেও, আমার দেওর যেন তাড়াতাড়ি তার কাছে ফিরে আসে। শাহিনুরের দুঃখ অনুভব করে বষ্টমী সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করে বলল, সবই তার লীলা। থলে কাঁধে বৈরাগী বলল, সংসার ধর্ম পালন করতে গেলে জটিলতা আসবেই বোন, ভেঙে পড়লে চলবে না। দুনিয়াতে আমরা নারীরা যে ভালোবাসার কাঙালিনী, এই কাঙালিনী হয়েই সংসার ত্যাগ করে পথে পথে ঘুরে বেড়াই। দীর্ঘশ্বাস ছেড়ে অপর বৈরাগীকে বলল, দেখি ধরো, দেখি একটা গান ধরো। একতারা হাতে বৈরাগী শাহিনুরকে আপাদ মস্তক দেখল। মাথা দুলিয়ে রহস্যময় হেসে বলল, এত তোলপাড় কেন বাছা, বুকটাকে শান্ত করো। সে আসবে, তোমার ভালোবাসার টানেই আসবে। এই দুটি চোখে যত নোনা পানি জমে আছে সব তার সোহাগেই বাঁধন হারা হবে। শাহিনুরের বুক ভারী হয়ে উঠল। শবনম তাগাদা দিয়ে বষ্টমীকে গান ধরতে বলল। কয়েক পর সময় যেতেই সকলের মধ্যে নীরবতা স্থান করে নিল। শুধু একতারা হাতে বষ্টমী আকাশপানে তাকিয়ে একতারার সুর তুলে গান ধরল। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। একটু গান গাওয়ার চেষ্টা আপনাদের জন্য, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা, যা পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। আসলে গানের লাইন আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো আপনারা একটু স্কিপ করে যাবেন যদি আমার গানটা পছন্দ না হয়। যাই হোক, গান শেষে বষ্টমী শাহিনুরের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, স্বামী সন্তান নিয়ে তোমার সংসার সুখের হোক, তোমার স্বামী দীর্ঘজীবী হোক।
আপনারা তো এই পর্বটি শুনলেন, এখন বলুন তো অনুমান করে প্রণয় তার শাহিনুর এবং তার মেয়ের কাছে ফিরবে নাকি ফিরবে না? ফিরলেও কিভাবে ফিরবে? আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর সবার আগে পরের পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডেসক্রিপশন বক্সে পরের পর্বটা দেওয়া থাকবে যদি আপনারা খুঁজে না পান আপনাদের সুবিধার্থে। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।